আসবি না, মেরে ফেলবো কিন্তু বাবু। নমস্কার। অনেকদিন ধরে ভাবছিলাম যে পডকাস্ট শ্যুট করবো এই চ্যানেলেই, বাট বুঝতে পারছিলাম না যে কাদেরকে দিয়ে শ্যুট করবো আর পডকাস্ট শুরু করার মোটিভেশনটা কী। তো আজকে 18 তারিখ একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরেই কিন্তু এই পডকাস্টটা শ্যুট করার জন্য আইডিয়া এলো আমাদের কাছে, এবং ভাবলাম যে আমার মতনই কিছু স্টুডেন্টকে পেয়ে গেলাম যারা আমার থেকে বেশি ট্যালেন্টেড, অবশ্যই আমাদের থেকে বেশি ট্যালেন্টেড অবশ্যই, এবং তাদের লাইফে কিছু ফেলিয়ার আছে আমাদের মতনই। তো এরকম 4 জন ব্যর্থ মানুষকে নিয়ে যদি একটা পডকাস্ট করা যায় তাহলে খুব ভালো হয়, এবং এই ব্যর্থতার সাথে তাদের যে উত্থান, আমরা আস্তে আস্তে নিজের লাইফে এগোচ্ছি এবং এরা এক লাফে সেই জায়গাটা রিচ করার চেষ্টা করেছে বা করে ফেলেছে। তো এরকম কিছু ব্যর্থ মানুষদের সাথে এবং তাদের উত্থান নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো সবার আগে ওয়েলকাম করছি শ্রীকান্ত ঘোষকে। ও হচ্ছে সুন্দরবন মহাবিদ্যালয়ের স্টুডেন্ট, পাস আউট হয়েছে 2024 সালে এবং ড্রপার। যেহেতু আইআইটি জ্যাম নিয়ে কথাবার্তা বলছি, তো সবার আগে বলা দরকার যে আইআইটি জ্যাম কারা দিতে পারে। যারা ম্যাথামেটিক্সে গ্র্যাজুয়েশন করছে বা যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করছে তারা কিন্তু আইআইটি জ্যাম দিতে পারে। অবশ্যই সেই সাবজেক্ট থেকে সায়েন্সের সাবজেক্ট হতে হবে। তো ও ম্যাথামেটিক্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে 2024 সালে, তারপরে 1 বছর ড্রপ নিয়ে ও প্রথম বছর আইআইটি দিয়েছিল নাকি? হ্যাঁ স্যার দিয়েছি। আচ্ছা, তো আরেকবার ড্রপ নিয়ে ও এই বছর আইআইটি দিয়েছে এবং ওর র্যাঙ্ক হয়েছে 648। বোধহয় আইআইটি হবে না, কিন্তু এনআইটি ভালো একটা হয়ে যাবে আই থিঙ্ক। আর নেক্সট হচ্ছে আশুতোষ কলেজের হামজা আয়ুব, মোহাম্মদ জুলকারনাইন আয়ুব। তো ব্যাপারটা হচ্ছে ও কিন্তু এখনও পর্যন্ত পাস আউট হয়নি, তার ব্যাপারে কথাবার্তা বলবো। ওর এখনও সাপ্লি আছে বোধহয় নাকি? তো কথাবার্তা বলবো সেটা নিয়ে আমি, যে এখনও একটা সাপ্লি পাওয়া ছেলে কোন একটা সাবজেক্টে ম্যাথামেটিক্সের সাপ্লি পেয়েছে, বাট তার ম্যাথামেটিক্সে এত ভালোবাসা কিসের যে সে আইআইটি জ্যামের মতন অল ইন্ডিয়া এক্সাম কোয়ালিফাই করে ফেললো। তো এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এবং পুরোপুরি ব্যাপারটা কিন্তু ব্রিফলি ডেসক্রাইব করবি, ঠিক আছে? তো এটা নিয়ে পুরোপুরি কথাবার্তা চলবে, ওর ব্যর্থতা এবং উত্থান এটা নিয়ে কথাবার্তা চলবে। আমার সাথে আমার কো-হোস্ট আছে, আমারই কলিগ এবং আমার এক সময়কার স্টুডেন্ট প্রতাপ মণ্ডল। ও আইআইটি জ্যাম পড়িয়েছিল এবং ওর একটা রেকর্ড আছে। ও আইআইটি জ্যামের যে লাস্ট ক্লাস নিয়েছিল সেটা বোধহয় রাত 2টো অবধি না 2:15 অবধি, 1:30-2টো অবধি ক্লাস নিয়েছে, এবং ওর ক্লাসের ডিউরেশন মোটামুটি 3-3.5 ঘন্টা থাকে। তো সেসব নিয়ে কথাবার্তা বলা হবে এবং আমাকে নিয়ে কথাবার্তা বলবো, আমাকে তো অনেকে চেনে মোটামুটি। তো এই সব নিয়ে পুরোপুরি আজকের বিবরণ। তো সবার আগে যে প্রথম কোশ্চেনটা করবো তোদেরকে, আমি করছি সবার আগে কোশ্চেনটা, যে কীরকম লাগছে রেজাল্টের পরে, তোদের ফিলিংস কি? সবার আগে শ্রীকান্ত বল। স্যার খুবই ভালো লাগছিল। হ্যাঁ, ফার্স্টে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগছিল যে আর একটু হয়তো বেটার র্যাঙ্ক হতে পারতো, বাট স্টিল আমি নিজের সবটা দিয়ে এক্সামটা কোয়ালিফাই করেছি, তো ততটাও আর রিগ্রেট নেই। আর খুবই ভালো লাগছে যে হ্যাঁ একটা ভালো কলেজে চান্স পাবো এবং ভালো জায়গা থেকে এমএসসি করতে পারবো। সো আচ্ছা, আর আগের যে আইআইটি জ্যাম দিয়েছিলি সেখানে কত র্যাঙ্ক ছিল? তো আগের বছর আমি 2024-এ যে আইআইটি জ্যাম দিয়েছিলাম সেখানে আমার 1972 র্যাঙ্ক এসেছিল। 1972? হ্যাঁ, তো আমি তো একদমই স্যাটিসফাইড ছিলাম না, বিকজ আমি জানি যে আমি এটা ডিজার্ভ করি না, আমি এর থেকে অনেক ভালো ডিজার্ভ করি। তো আমি পুরোপুরি প্ল্যান করে নিয়েছিলাম যে হ্যাঁ ড্রপ দেবো এবং আপনার কাছে ভর্তি হই শেষমেশ এইখানে। এবার এটা আমি একটু বলে দিই, ভালো যে বলতে আপনার কোনো মানে নেই। দেখ, আমরা তো এই বছর প্রথম নিজের কোচিং সেন্টারে আইআইটি জ্যাম পড়ানো শুরু করেছি, এবং আমি 2019 সালে একা শুরু করেছিলাম, সেটা পরের কথা, কোভিডের আগে 20 জন পড়তো সেখানে। তো তারপরে আমি সেভাবে আইআইটি জ্যাম কোনোদিন পড়াইনি। এবছর মনে হলো যে প্রতাপকে এটা যখন ভালো মানুষ সহযোগী পায় এবং ভালো যখন একটা সঙ্গী পায়, মানুষ একটু কনফিডেন্স পায় যে আমরা কিছু করতে পারবো এবার। তো প্রতাপকে সঙ্গে নিয়ে এবার আমরা শুরু করেছিলাম। তো আমাদের প্রতি ভরসাটা তো এলো কীভাবে, মানে এই জিনিসটা আমার জানতে সবার কাছে ইচ্ছা করবে, এবং আমি সত্যি জানতে ইন্টারেস্টেড যে ভরসাটা তোরা পেলি কীভাবে, যেখানে এত বড় বড় অল ইন্ডিয়া ইনস্টিটিউট আছে যেখান থেকে পড়া যায়, তারা সত্যিই খুব ভালো পড়ায়। তো আমাদের মধ্যে এমন কি তুই ভাবলি বা ফিল করলি যে না, একটা প্রথম বছর পড়াচ্ছি এরকম একটা টিচারের কাছে আমরা চলে যাই? স্যার আমি অ্যাকচুয়ালি অয়ন চক্রবর্তী ক্লাসেসের যে সন্ধানটা সেটা একটা দিদির কাছ থেকে পাই। মানে ওই দিদিটা আপনার কাছ থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট মানে টিউশন পড়েছে। তো ওই দিদিটা তখন বিএড করছিল আর আমি কলেজের ফাইনাল সেমিস্টারে। তো একদিন বাসে দেখা হয়েছে, তো দিদি জিজ্ঞেস করছি যে কী করবি না করবি। আমি বলছি দিদি দেখো আমি আগের বছর এই বছর জ্যাম দিলাম, ভালো হয়নি, তো আমি নেক্সট বছর আবার দেবো। তো বলছি যে ভাই তুই আর কিছু ভাবিস না, ওই অয়ন চক্রবর্তী ক্লাসেসে ভর্তি হয়ে যাও, ওখানে খুব ভালো স্যার, খুবই ভালো পড়ে। আমি বললাম দিদি আমি তো অ্যাফোর্ড করতে পারবো না ফিস, আমার সত্যি টাকা পয়সা নেই একদম। বলছে যে ভাই তুই চিন্তা করিস না, তুই যদি স্যারকে বলিস স্যার তোর ফিস মকুব করে দেবে। তারপরে আমি ফোন করলাম, ফোন করে আমি তো মানে ওয়াই হয়ে গেছি যখন স্যার আপনার অ্যাসিস্ট্যান্ট বলেছে মাত্র 500 টাকা। তো মাসে 500 টাকা কেউ এত কমে কেউ পড়ায় না। আমি বললাম তো এটা তো আমি ইজিলি অ্যাফোর্ড করতে পারি। তো আমি আর কিছু না ভেবে ভর্তি হয়ে গেলাম। তো ধীরে ধীরে ক্লাসগুলো খুবই ভালো লাগছিলো এবং শেষমেশ। আচ্ছা, ক্লাস যে আমরা শুরু করেছিলাম
যখন প্রথম ক্লাসটা আমাদের আইআইটি জ্যামের হলো, মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি মোটামুটি। প্রথম ক্লাসটা কোথায় আমারই হয়েছিল নাকি? আপনি নিয়েছিলেন। হ্যাঁ, এবার প্রথম ক্লাসটা করার পরে তোর প্রথম ক্লাসটার পরে তোর কি ফিলিং হয়েছিল? যখন আমি প্রথম ক্লাসে, আমার মনে আছে আমি বলেছিলাম যে আর কিছু হোক না হোক আমি এই ব্যাচ থেকে একজনকে আইআইটি পাওয়াবো, এটা বোধহয় আমি প্রথম ক্লাসে বলেছিলাম। তো প্রথম ক্লাস করার পরে তোর এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? অ্যাকচুয়ালি স্যার আপনার প্রথম ক্লাসে আমি রেকর্ডেড দেখেছিলাম, কারণ আমি 2 মাস পরে ভর্তি হই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর আমি প্রথম 2 মাসে যেসব লেকচারগুলো হয়েছিল সবই আমি রেকর্ডেড দেখেই কমপ্লিট করেছিলাম। আচ্ছা আচ্ছা। তো আর আমি যদি জিজ্ঞেস করি যে এই এতগুলো যে সাবজেক্ট আছে, তোর কোন সাবজেক্টটা সব থেকে ফেভারিট লেগেছে? মানে তোর কোন সাবজেক্ট, যদি দুটো অ্যান্সার দিবি, তুই কোন সাবজেক্টটা ভালোভাবে স্কোর করতে পেরেছিস আর তোর কোন সাবজেক্টটা খুব ভালো লেগেছে পড়তে, এই তুই দুটো অ্যান্সার দিয়ে দে। আমার স্যার সব থেকে ভালো লেগেছে লিনিয়ার অ্যালজেব্রা, মানে আমার বরাবরই ভালো লাগে। আর আপনি যেভাবে সোজাও আছে, আর আপনি এত সুন্দরভাবে ওটা পড়িয়েছিলেন লিনিয়ার অ্যালজেব্রা, ওটা আমার বরাবরই ফেভারিট আর খুবই ভালো। বাট ওটা আমি পরীক্ষা ইভেনচুয়ালি ভালো করতে পারিনি বিকজ অফ সাম ক্যালকুলেশন মিস্টেক। আর আমার অ্যানালিসিসটা ভালো হয়েছে, মানে বিকজ অফ প্রতাপ দা, থ্যাঙ্কস টু হিম। হতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, আর অ্যানালিসিসটা আমার সত্যি ভালো হয়েছে এক্সামে। আচ্ছা, আর বাড়িতে কি বলছে রেজাল্টটা দেখে সেটা বল। বাড়িতে তো সবাই খুশি, বিকজ 1 বছর আগে যেখানে আমি হোপলেস ছিলাম, ইভেন আমি কোনো মানে ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসেও চান্স পাইনি, আমার সিজিপি এতটাই কম। তো মানে কী বলবো, একেবারে হোপলেস ছিলাম যে কোথায় ভর্তি হবো না ভর্তি হবো, লাইফে কী করবো, পুরো আনসার্টেনিটির মধ্যে মানে বাঁচছিলাম। বাট এখন একটা সার্টেনিটি এসেছে। হ্যাঁ, মানে এখন লাস্ট 1 বছরে যা হেসেছিস তার থেকে বোধহয় বেশি তুই এখন রেজাল্ট বেরোনোর পরে হাসছিস, আমার তো মনে হচ্ছে। একদম এটা দরকার। এবং আমার কথা হচ্ছে যে বাড়িতে যখন শুনলো যে তোকে তুই ড্রপ দিচ্ছিস, ড্রপ দেওয়ার তোর কেউ ড্রপ দিতে চায় না। বিকজ আমি ক্লাস 12-এর পরে ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকেছিলাম, তারপরে ম্যাথামেটিক্স অনার্স এসেছি, তো আমার 1 বছর নষ্ট হয়েছে। তো আমি জানি যে ওখানে বাড়ির পরিস্থিতি কিরকম হয়ে যায়, মনে হয় যে কেউ একটা মারা গেছে। হ্যাঁ, তো আমার বাড়িতে সেম পরিস্থিতি হয়ে গেছে, আত্মীয়স্বজন চলে এসেছিল, যদি কেন এরকম করছিস, কী হয়েছে, ইঞ্জিনিয়ারিংদের তো বিশাল বড় ফিউচার আছে, তুই কেন এটা করলি? তো তোরও কি বাড়িতে সেম পরিস্থিতি হয়েছিল? সেম, নিজেকে একটা অপরাধী মতো ফিল হয় স্যার। আপনি যখন দেখবেন, যখন ঘরে বেকার বসে থাকেন, তো মানে একে গ্র্যাজুয়েশন আপনার হয়ে গেছে, প্লাস আপনি কোনো কাজ করছেন না, জাস্ট ঘরে সকাল থেকে উঠছেন, পড়ছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন, আবার পড়ছেন, এই সারাদিন ঘরের মধ্যেই আপনার অনেক রকমের প্রবলেম তো আসে, যেমন ডিপ্রেশন আসে, একাকী ফিল হয়, কোনো সোশ্যাল লাইফ নেই, কোনো বন্ধুবান্ধব নেই। হ্যাঁ, একটা ফেস, ওই ফেসটা যে ওটা একটু কঠিন হয়, এটা আপনারা একটু কঠিন না, অনেকটা কঠিন। আমি তো ম্যাথামেটিক্স অনার্স পড়ার জন্য মা বই নিয়ে এসেছিল, আমি একটু বলে দিই ব্যাপারটা। মা বই কিনে নিয়ে এসেছে যে তুই 6 মাস কী করবি, 6 মাস পরে তো আবার অ্যাডমিশন শুরু হবে অনার্সের, তো 6 মাস বলছে মা বই নিয়ে এসছে, মা তুমি আমাকে ওই ক্যালকুলাসের বইটা নিয়ে আসো। আমি ইন্টিগ্রেশন তখন ভালো পাতাম, তখন তো এইসব জানতামই না যেগুলো আছে অনার্সে। তো তারপরে মা নিয়ে এসছে অনার্সের বই না, পাসের বই। আমি 6 মাস ধরে পাসের বই পুরোপুরি সলভ করেছি। পাসের বই সলভ করার পরে যখন একটা টিচারের কাছে গেলাম আমি অনার্স পড়তে, আমি বললাম স্যার আমি এগুলো না সব করে ফেলেছি। বলছি এটা তো পাসের বই, তুমি তো পাস সলভ করেছো এতদিন ধরে। আমি বললাম এ বাবা, তো আমার পুরো 6 মাসের মানে মেহনতটা বেকার হয়ে গেল। 6 মাস পুরো বসেছিলাম, নিজের মতন থাকতাম। তো আই থিঙ্ক তোরও সেটা গেছে ভালো মতনই। আর বাড়িতে বাবা মার সাপোর্ট কীরকম ছিল, বাবা মা কী বলছিল? হ্যাঁ, মার সাপোর্ট তো বরাবরই ছিল। মানে আপনি জানলে অবাক হবেন স্যার, আমি ঘরে একটাও কাজ জানি না, আমার মা আমার এতটা খেয়াল রাখেন, মানে আমার সব কাজ করে দেন, মানে ঘরের কোনো কাজ আমাকে করতে দেন না। মানে মা চান সবসময় যে আমি পড়াশোনার মধ্যে থাকি। হ্যাঁ, মা আমার খুব কেয়ার করেন। তো হ্যাঁ, অবভিয়াসলি মা তো খুশি হবেনি। আর বাবাদের ভালোবাসা অতটা দেখা যায় না চোখে, কিন্তু হ্যাঁ আমি জানি যে বাবা তো হয়। হ্যাঁ, আমি জানি যে বাবা খুবই আমাকে ভালোবাসেন, আর হ্যাঁ বাবাও তো খুবই খুশি। আচ্ছা, ব্যাস ঠিক আছে। আর বন্ধু বান্ধবরা এখন কিছু বলছে, যারা আগে হয়তো এমএসসিতে ঢুকে গেছিল, বা এমন কোনো ইনসিডেন্ট যেখানে বন্ধু বান্ধব কিরে তুই কী করছিস, কিরে কিছু তো করতে পার, এরকম কেউ কিছু বলেছে নাকি? সব বন্ধু বান্ধবও সাপোর্টিভ ছিল? বন্ধু বান্ধব বলতে স্যার আমার খুব বেশি ফ্রেন্ড সার্কেল নেই, বাট হ্যাঁ 3-4 জন যে বন্ধু আছে তারা সবসময় খুবই সাপোর্টিভ, তারা অলওয়েজ আমাকে মোটিভেশন দিয়ে গেছে। মানে ভালো বন্ধু পেয়েছিস। হ্যাঁ, আমার ভাগে তো এরকম জটিনি খুব একটা। হ্যাঁ, যাই হোক, এটা আমার একটা ব্লেসিং বলতে পারেন। হ্যাঁ, আমার 3টে খুব ভালো বন্ধু আছে, তারা অলওয়েজ আমাকে মোটিভেশন দিয়ে গেছে, আর ইভেন স্টিল ডেট তারা আমাকে অলওয়েজ সাপোর্ট করে। প্রতাপ দি কিছু? হ্যাঁ, আপনি ওকে তো জিজ্ঞাসা করলেন, আমি বরং হামজাকে জিজ্ঞাসা করি। ও অনেকক্ষণ বসে আছে চুপচাপ। তো আমি যে কোয়েশ্চেনটা দিয়ে শুরু করতে চাই তোকে প্রথম, যে মানে এই আইআইটি জ্যাম পুরো যে জার্নিটা গেল 1 বছরের, তো যাই হোক না কেন, যত কিছু হয়েছে পড়াশোনা ইত্যাদি যাই হোক, আমি একদম বেসিক থেকে শুরু করতে চাই যে তোর মোটিভেশনটা কী ছিল, যে কেন আইআইটি জ্যাম? মানে আমি তো পিএইচডি করতে চাই, তো তাহলে ওর জন্য এমএসসি করতে হবে ভালো ইনস্টিটিউট থেকে, আবার আইআইটি ভালো ইনস্টিটিউট, আমি আইআইটিতে দিলাম। আচ্ছা, মানে তোর মোটিভেশনটা আসছে বেসিক্যালি যে তুই পরবর্তীকালে রিসার্চ ফিল্ডে যেতে চাস, সেইখান থেকে। আর শ্রীকান্তর?
না দাদা, আমার ঠিক রিসার্চের ঠিক ইচ্ছা নেই। আমি অ্যাকচুয়ালি মানে যখন গ্র্যাজুয়েশনে ভর্তি হই আমি কমপ্লিটলি লস্ট হয়ে গেছিলাম যে কী করবো না করবো। আর ইভেনচুয়ালি একটা আমার কলেজের ম্যাম তিনি ফার্স্ট আমাকে বলেছিলেন যে আইআইটি জ্যাম একটা এক্সাম হয় এবং এর সাহায্যে তুমি আইআইটি বা এনআইটি থেকে মাস্টার্স করতে পারো। তো আমার তো রিসার্চে একদম ইচ্ছে ছিল না, কিন্তু পরে আমি জানতে পারলাম যে হ্যাঁ ওখানে ভালো প্লেসমেন্টও হয়, যে অনেক ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, অনেক ভালো জব অফার আইআইটি থেকে পাওয়া যায়। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমি ওইটা শোনার পরে আমি অনলাইনে রিসার্চ করতে শুরু করি, এদিক ওদিক ইউটিউব ওয়েবসাইট ঘেঁটে। তো সব কিছু করে আমি মানে ডিসাইড করে নিয়েছিলাম যে হ্যাঁ এটাই করতে হবে, আর জীবনে আর কিছু করা যাবে না। তার মানে যেটা আমি প্রথমে বলেছিলাম যে 4টে ব্যর্থ মানুষ, কমন আমাদের মধ্যে একটাই আছে, এই 2জন টিচার, এই 2জন স্টুডেন্ট, বাট কমন একটাই আছে যে লাইফে 4জন কিন্তু কোনো না কোনো স্টেজে ব্যর্থ মানুষ। আই হোপ প্রতাপেরও লাইফে ব্যর্থতা আছে। হ্যাঁ, ব্যর্থতা মানে একটা পার্ট অফ লাইফ, পার্ট অফ লাইফ, এটা ছাড়া তো সম্ভবই না। আর তুমি মানে অ্যাকচুয়ালি সবকিছুই পারসেপশন না, মানে একটা ব্যর্থতাকে তুমি কিভাবে দেখছো, যদি তুমি সেখান থেকে কিছু লেসন নিতে পারো, দ্যাটস ফাইন। এক্স্যাক্টলি, ক্রিটিসাইজ না করে কিন্তু কাজ করে যেতে হবে, এটা হচ্ছে মেন কথা। এটা আমাদের বরাবর মোটো ছিল যে ক্রিটিসাইজ না করে কাজ করে যাব। হ্যাঁ, তো হামজা, এবার যেটা প্রথমে আমি বলেছিলাম হামজার ব্যাপারে, যে হামজার কিন্তু সাপ্লি এখনো ক্লিয়ার হয়নি। হামজা, এই ব্যাপারে কিছু বলবি? তুই কোন সাবজেক্টে সাপ্লি পেয়েছিলি, যে সাপ্লি তুই ক্লিয়ার করতে পারিস, যে আইআইটি জ্যাম এক্সাম ক্লিয়ার করে ফেলছে, র্যাঙ্ক 273 ইফ আই এম নট রং, তো সে একটা সাপ্লি ক্লিয়ার করতে পারছে না। এটা খুব মানে যেই সাবজেক্টে কেউ সাপ্লি পায় না, যারা জানে না ম্যাথামেটিক্স অনার্স সম্বন্ধে, তারা আই থিঙ্ক বুঝতে পারবে না যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, যে কোনো সাবজেক্টে কেউ যদি সব সাবজেক্টে সাপ্লি পেয়ে যায়, সে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে মানে এলপিবিতে কোনো দিন সাপ্লি পায় না। হামজা সেই ব্যাপারে সাপ্লি পেয়ে বসে আছে, এবং আমার মনে হয় মেন কারণ, আমি তোর হয়েই বলে দিচ্ছি যে মেন কারণ বোধহয় তোর সাবজেক্টটা পড়তে ভাল লাগে না। এক্স্যাক্টলি, আমি তোকে যা মোটামুটি বুঝতে পেরেছি, তো সাবজেক্টটা পড়তে ভাল লাগে না, এবং একদম গ্যারেন্টি সহকারে আমার মাধ্যমিকের অবস্থা, আমি বলছি মাধ্যমিকে আমি হিস্ট্রিতে ফেল করবো মা, কারণ আমার হিস্ট্রি পড়তে ভাল লাগে না। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকেও সেম, আমি কেমিস্ট্রিতে ফেল করবো মা, আমার কেমিস্ট্রি পড়তে ভাল লাগে না। তো সেভাবেই তুই ফেল করে দেখিয়ে দিচ্ছি, আমি পাস করে গেছি, তুই ফেলটা করে দেখিয়ে দিচ্ছি একদম পুরোপুরি। যাই হোক, তো এটার ব্যাপারে একটু বল আর কি, কেন তুই পারছিস না ওটা এখনো? ওইটাতে ক্যালকুলেশন বেশি হয়, তো যদি একটা মিস্টেক হয়ে যায় তাহলে মুড খারাপ হয়ে যায়, মানে ইচ্ছা করে না আর করতে। তাই আমার লাস্ট এক্সাম যে সাবজেক্ট ছিল সেখানে 2টো সিমপ্লেক্স করেছি, দুটোই রং, আবার আর ইচ্ছা করছে না। আমি ভেবে নিয়েছি কি সাপ্লি পাবো। তোকে আমি সিমপ্লেক্সটা আগে করতে বারণ করেছিলাম, কিন্তু সবাইকে বলেছিলাম যে সিমপ্লেক্স দিয়ে কোনোদিন স্টার্ট করিস, তুই সিমপ্লেক্স দিয়ে স্টার্ট করেছিস। হ্যাঁ স্যার, হ্যাঁ, ব্যাস মাথা ঠান্ডা হয়ে যাবে যদি কারেক্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবলাম রং হয়ে গেছে, আবার কিছু করার নেই, আমি এমসিকিউ করছি, যদি হয় হয়, না হয় আবার নেক্সট ইয়ার দিব। আচ্ছা, হ্যাঁ না মানে এটা কি মানে সাবজেক্টটার প্রতি একটা তোর সেপারেট বিতৃষ্ণা, নাকি মানে তোর মানে ইচ্ছেই করে না তুই পড়বি না, ঠিক করে নি? ক্যালকুলেশনের প্রতি আমার মানে এক্স্যাক্টলি, ক্যালকুলেশনের প্রতি একটু এই না অনেকে বলে না যে ওই আমি যেমন দোকানে গেলে, এখনো মুদির দোকানে গেলে আমাকে বলে যে রাজা এত এত হয়েছে, যোগ করে বলতো কত হয়েছে। আমরা অনেকেই ফাম্বল করে দিই। এক্স্যাক্টলি, মানে এখনো লোকে ভাবে যে ওই সমস্ত দামগুলোকে যোগ করতে পেরে ঠিকঠাক বলা মানে আমি ম্যাথামেটিক্স খুব ভালো। এক্স্যাক্টলি, বাট এটা আমি বারবার করে বলছি, আমি কোনো প্রফেশনকে ছোটো করছি না, এটা কিন্তু একটা সিম্পল অ্যাকাউন্টেন্টের কাজ, ঠিক আছে, এবং অ্যাকাউন্টেন্সি কিন্তু বিভৎস দারুণ একটা প্রফেশন। তো এটা অ্যাকাউন্টেন্টের কাজ, আমরা ম্যাথামেটিক্স পারি মানে এরকম না যে আমরা যোগ করে বেশ সুন্দর ফার্স্ট যোগ অ্যান্সার বলে দেবো। হ্যাঁ, তো ওটাও প্রমাণ করে দিয়েছে, ওর কিন্তু ক্যালকুলেশন করতে ভালো লাগে না। ম্যাথামেটিক্স একটা খুব বিশাল বড় থিওরি সাবজেক্ট, এবং ম্যাথামেটিক্স ইটসেলফ আর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, এটা আমি বারবার করে বলি। এবং আমি তো বলেছিলাম মনে আছে যে এখনো পর্যন্ত কিন্তু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্সে এমএসসি দেয় না, MA দেয়, মাস্টার অফ আর্টস। মানে ওরা এখনো পর্যন্ত ম্যাথামেটিক্সকে আর্টসের মধ্যে গণনা করে। মানে যেখানে ওরা বলে যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট কী কী আছে বলো, উর্দু আছে, হিন্দি আছে, বাংলা আছে, ইংলিশ আছে, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট লিটারেচার সাবজেক্ট। তো ম্যাথামেটিক্সকে ওরা লিটারেচারের মধ্যেই ধরে এখনো পর্যন্ত, বিকজ ম্যাথামেটিক্সের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, নিজস্ব এইভাবে ABCD আছে, ওখানে আলফা বিটা গামা ডেল্টা সিম্বল আছে, কনজাংশন ডিসজাংশন। তো বারবার করে বলছি, কেউ আর মুদির দোকানে গেলে আমাদেরকে যোগ করতে বলবেন না, এটা আমাদের কাজ না, আমি বারবার করে বলছি, ঠিক আছে? ওকে, তো যাই হোক, এটা এলপিবিতে সাপ্লি একটা স্ট্রেঞ্জ ঘটনা। হ্যাঁ, এটা হয় না। কেমিস্ট্রিতে সাপ্লি পেয়েছিলাম আমি। ও, কেমিস্ট্রি তো পেয়েছিলি? কেমিস্ট্রি মানে পাসের কেমিস্ট্রি। ওকে, স্বাভাবিক, আমি একদম টায় পাস করে বেরিয়েছিলাম ভাই। আমার কেমিস্ট্রি আমার খুব পছন্দের, এটা স্যারের সাথে আমার মানে যখন থেকে আমি স্যারের কাছে, এই জন্য আমি সাথে কথা বলি না আর কি, মানে বিরোধ একটা ছিল অলওয়েজ, যে কেমিস্ট্রি স্যারের পছন্দের ছিল কিন্তু আমার ছিল, এবং যাই হোক আমারও ভালো লাগে না। অর্গানিক কেমিস্ট্রি, আমি ইথাইল অ্যালকোহল আর মিথাইল অ্যালকোহল ছাড়া, এই দুটো ছাড়া আমি কিছু জানি না। আমি ভিনেগার জানি, আর ভিনিগারও জানি, ঠিক আছে? ওকে, আমি বেঞ্জিন বলায় ফলে আঁকতে পারি, ব্যাস, আর কিচ্ছু না। অর্গানিক বলতে লোক তো বেঞ্জিন রিংটাই বোঝে, আর তো তেমন কিছু। ওর আবার অর্গানিক খুব ফেভারিট আর কি।
যাক সেটা আলাদা ব্যাপার। এবার আরেকটা ইনসিডেন্ট বলি, হামজার তো ইনসিডেন্টে ভর্তি। হামজা আরেকটা কেস করেছিল একটা আমার কাছে, আমি সবাইকে বলতে চাই একটু ব্যাপারটা। আমি হসপিটালে গেছিলাম, আমার একজন কোনো পার্সোনাল কারণে গেছিলাম একটা, তো আমার কাছে বাইক নিয়ে বেরোচ্ছে, আমার কাছে ফোন আসে, ফোন করেছে স্যার এরকম ভাঙা ভাঙা বাংলাতেই কথাবার্তা বলছে একজন, সে বলছে যে স্যার আমি না পরীক্ষা হয়ে গেছে। আমার 1.5 ঘন্টা হয়েছে, তোর পরীক্ষা কী করে হয়ে গেল? আর আমাকে যারা চেনে তারা খুব ভালো করে জানে, প্রতাপও এটা ফেস করেছি আই থিঙ্ক, পরীক্ষা থেকে বেরোনোর মানে পরীক্ষা যেই মুহূর্তে শেষ হয় তার 5 মিনিটের মধ্যে আমার কিন্তু ফোন শুরু হয়ে যায়, বিভিন্ন পার্সনদের ফোন শুরু হয়ে যায়, প্রত্যেকটা কলেজের এক একটা করে প্রতিনিধি আছে যাকে আমি ফোন করি যে সবার এক্সাম কেমন হয়েছে সেটা একটু বল কাইন্ডলি। এটা নাহলে আমার প্যালপিটেশন শুরু হয়ে যায়, আমি থাকতে পারি না ঠিকঠাক। তো আমি সেভাবেই ভেবেছিলাম হামজাকে আমি পরে ফোন করবো, ও তো আশুতোষ কলেজে আছে। কিন্তু আমার কাছে পরীক্ষা শেষ হবে 3টে, আমার কাছে 1:30টার সময় ফোন এসছে, বলছে স্যার আমার পরীক্ষা হয়ে গেছে। আনলাম তোর পরীক্ষা কী করে হয়ে গেল? বলছে আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। আনলাম বের করে দিয়েছে কী করে? বলছে আমি নিজেই বেরিয়ে গেছি। কেন? এবার হামজা চ্যামড়াটা মানুষ, সবাই বলে যে পরীক্ষার প্রশ্নপত্রের ওপরে ক্যালকুলেশন করা যাবে না। এবার হামজা পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে ক্যালকুলেশন করেছে, ওর যেটা আর কি স্টাইল আর কি, ও আর রাফ পেজ নেয়নি, ও পরীক্ষার প্রশ্নপত্রে ক্যালকুলেশন করেছে। তো টিচার ভেবেছে যে চিটিং ফিটিং করছে হয়তো, বাট আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আমি কারোর ব্যাপারে বলতে পারবো না, হামজার ব্যাপারে আমি একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি ও পারবে না। ওকে যদি সামনে খাতা দিয়ে দেয় ও তাও টুকে লিখতে পারবে না। এই স্টোরিটা আমি জানি না, একটু তোর মুখ থেকে শুনতে চাই। না ও আমাদের বলতে গেলে বলতে পারবে না, আমি তোকে পুরো ব্যাপারটা বলছি। এবার তারপরে আমি বলছি তুই ইমিডিয়েটলি বল তুই কোন কলেজে আছিস, ও কলেজের নাম বললাম, আমি বলে আমি কলেজে যাচ্ছি, এই মুহূর্তে আমি যাচ্ছি, আমি এটা শেষ দেখে ছাড়বো যে কী হচ্ছে ব্যাপারটা ওখানে, কেন এরভাবে হ্যারাস করা হবে স্টুডেন্টদেরকে। আর আমি খুব ভালো করে জানি যে স্টুডেন্টদের কী পরিমাণ প্রেশার থাকে এটা ইউনিভার্সিটি এক্সামে, এটা ইয়ার্কির জায়গা না, ওটা শাড়ি গয়নার গল্প করার জায়গা না, ওটা যখন কেউ থ্রেট চায় যে ম্যাম আমাকে একটা এক্সট্রা পেজ দিন বা স্যার আমাকে একটা এক্সট্রা পেজ দিন, একটা থ্রেট দিন, তখন তাকে বলা উচিত না যে তুমি এসে নিয়ে যাও, বিকজ তার ওখানে 1 মিনিট সময় নষ্ট হবে, তাকে গিয়ে দিয়ে আসতে হবে। এইটুকুনি সে সহানুভূতি সেই পার্টিকুলার টাইমে এক্সপেক্ট করে একটা স্টুডেন্ট। তো সেখানে ও ক্লাস থেকে বেরিয়ে গেছে এবং তুই লিখে এসেছিলি বোধহয় যে তুই পাস করে গেছিস সাবজেক্টটাতে, হ্যাঁ CC12 তুই পাস করে গেছিস, বাট ও আরও বেটার মার্কস পেতে পারতো, বিকজ সবই চেনাশোনা। কিন্তু ও ওই পরীক্ষাতে ও প্রায় টায় বোধহয় পাস করেছিলি তুই। হ্যাঁ, তো এটা একটা বাজে ইনসিডেন্ট ওর, মানে সিরিয়াসলি একটা বাজে জিনিস ফেস করেছে। তো এরকম অনেক স্টোরি হামজার আছে। তারপর তুই আমাকে বল, যেটা আমি ওকেও জিজ্ঞেস করলাম, যে বাড়ির পরিস্থিতি কী ছিল, বিকজ আমি তোর বাবার সাথে কথাবার্তা বলেছিলাম এবং তোর বাবা আমার মনে হয় না যে তোর ড্রপ নিয়ে খুব একটা বেশি হ্যাপি ছিল। তো এই স্টোরিটা তুই একটু তোর মুখে বল একটু। মানে উনি তো উনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন কি এটা মানে কেন হয়েছে। আমি বলেছিলাম কি আমার সাপ্লি পেয়েছি, আমার বাবা শুধু দেখে আমি বললো কি নেক্সট টাইম ট্রাই করবে, আর কিছু না। মানে উনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন, উনিও তো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়েছিলেন, উনি ব্যাপারটা জানেন আর কি এখানে কি হয় অল্প একটু। আচ্ছা, না তুই আমাকে বলছিস তুই যখন ড্রপ দিলি আইআইটি জ্যামের জন্য, তখন তার এক্সপিরিয়েন্সটা কী ছিল? সে কি ভাবছিল যে আইআইটি জ্যামের জন্য আরেক বছর পড়ছে, এটা কেন, এটা এই ফেজটা কী ছিল বাড়িতে আর কি, বাড়িতে কীভাবে ব্যাপারটাকে নিয়েছিল? আমার কিছু ডিফারেন্ট ছিল না, বিকজ লাস্ট টাইম যে দিয়েছিলাম সেখানে পড়লামই না, আমি কিছুই পড়লাম না, আমি এক্সামে বসে গেছিলাম, মানে জাস্ট টেস্ট করতে কি কীরকম পেপার আসে, কীরকম ফিল আছে, মানে যদি অল্প একটু এক্সপিরিয়েন্স পেয়ে যাই সেটার জন্য ছিল। আমার সাপ্লি ছিল, প্লাস আমি জানতাম আমি সাপ্লি পেয়ে যাব, তাই জন্য আমি ভাবলাম কি যদি ট্রাই না করি, এইবার জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য যাচ্ছি, 2024-এ 25-এ আমি ট্রাই করব, সেটাই আমি বাবাকে বলেছি। আর যদি আমি সাপ্লি ক্লিয়ারও হয়ে যেত, আমি অত পড়লামই না আইটি জ্যামের জন্য, আমি ক্র্যাক করতে পারি বা করতে পারবো, কাট অফও ক্লিয়ার করতে পারবো। তুই তো আমাদের কাছে আগের বছরও পড়েছিলি, ঠিক আছে, আগের বছরও পড়েছিলি, আই থিঙ্ক তোর র্যাঙ্ক খুব একটা ভালো আসেনি। না স্যার, আমি ক্লাসই করতাম না, তো আমি 1-2 মধ্যখানে ক্লাস করতাম, আমার কাট অফ ক্লিয়ার হয়নি, আমার মনে হয় 7 কি 8 পেয়েছিলাম। আচ্ছা, ট্রায়াল করেছিল কাইন্ড অফ, মানে গেস করেছিলাম লাস্টে, আমি জানতাম ক্লিয়ার হবে না। কিন্তু এই বছর কিন্তু আমরা দুজনেই শিওর ছিলাম যে ওর হয়ে যাবে বোধহয় খুব একটা, মানে হ্যাঁ, মানে ওর কোশ্চেন বেসড অ্যান্সারটা যদি ক্যাপাবিলিটি ছিল, আমার মনে হচ্ছিল যে ব্যাপারটা হয়ে যাবে, সমস্যা নেই খুব একটা, মানে কিছু পসিবল ছিল যে মানে এরকম হতে পারে বা সামথিং। এবার যাই হোক, আমাদের এক্সপেকটেশনের থেকে অবশ্যই বেশি ডেলিভার হয়ে গেছে। এবার তুই আমাকে বল, তোরা বলবি একে করে বলবি যে তোদের কি মনে হয় আইআইটি জ্যাম এই চান্স পাওয়ার জন্য, মানে যারা ম্যাথামেটিক্সে গ্র্যাজুয়েশন করছে এইসব তোদের জুনিয়ররা, মানে আইআইটি জ্যাম ম্যাথামেটিক্সে চান্স পাওয়ার জন্য কোনটা বেশি দরকার? আমি তোকে অপশান দিচ্ছি, তুই অপশান দিয়ে ব্যাপারটা বলার চেষ্টা কর একটু। একটা হচ্ছে কনসিস্টেন্সি, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড এমসিকিউ সলভ, মানে ফাটিয়ে এমসিকিউ সলভ,
আর 3 নম্বর হচ্ছে যে কনসিস্টেন্সি, আমি 3টাই কনসিস্টেন্সি রাখছি বিকজ কনসিস্টেন্সি রাখতেই হবে। আর 3 নম্বর হচ্ছে যে থিওরিটা খুব ভালো করে পড়বো, কনসিস্টেন্ট থাকবো, থিওরিটা খুব ভালো করে পড়বো, এমসিকিউ কম সলভ করলেও হবে মোটামুটি। এই 3টার মধ্যে যদি কোন অপশানটাকে তোর মনে হয় যে এটা কারেক্ট, মানে থিওরিটার ওপরে তারা বেশি জোর দেবে, এমসিকিউ কম সলভ করবে, নাকি থিওরিটার ওপরে কম জোর দিয়ে থিওরিটা জাস্ট ওপর থেকে বুঝলো, শর্টকাট টেকনিক দিয়ে এমসিকিউটা ফাটিয়ে সলভ করবে? তোদের কোনটা মনে হয়? যে তোর শ্রীকান্ত দিয়ে শুরু করি, যে তোর কোনটা মনে হয় জিনিসটা? স্যার দেখুন, যেমন এমন একটা এক্সাম যেখানে আমাকে তো এমসিকিউ সলভ করতে হবে, আর ওখানে কেউ দেখে না যে আপনার কত নলেজ বা আপনি কতটা জানেন, কেউ দেখতে আসবে না। অনলি কি দেখবে যে হ্যাঁ আপনি ঠিক অপশানটা চুজ করেছেন কিনা আর আপনি কত মার্কস পেয়েছেন, আলটিমেটলি এটাই ম্যাটার করে। তো সেখানে কেউ যদি শর্ট ট্রিক্স ইউজ করে আর অন্য একটা ছেলে কেউ যদি সে প্রচুর থিওরি লাগিয়ে যদি করে, আলটিমেটলি নাম্বার কিন্তু সে সেমই পাবে, তাই না? তো আমার মনে হয় হ্যাঁ কিছু কিছু জায়গা যেগুলো আছে যেগুলোতে থিওরিটা জানা খুবই জরুরি, মানে ভিতরের অ্যাটলিস্ট বেসিক কনসেপ্টগুলো যেগুলো সেগুলো জানা উচিত। বাট যদি আমি স্পেসিফিক্যালি বলি গ্রুপ থিওরি বা লিনিয়ার অ্যালজেব্রা, অনেক কোশ্চেন হয় যেগুলো শর্ট ট্রিক্সে মানে চুটকি মেরে সলভ হয়ে যায়, তাই না? এমন এমন কোশ্চেন থাকে। তো আমার মনে হয় ওই সব জায়গায় শর্ট ট্রিক্সটা ইউজ করাই বেস্ট হয়। আর হ্যাঁ কিছু কিছু জায়গায় যেমন ধরুন এই যে সিকোয়েন্স সিরিজ বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এগুলোতে তো থিওরি নলেজটা লাগেই, ছাড়া হবে না। হ্যাঁ, ইম্পসিবল এটা হওয়া। ওগুলোতে মানে শর্ট ট্রিক্স হয় না, ওই সব ওটা হয় না, হলে পদার্থ করিয়ে দিত ওটা। হ্যাঁ কিছু কিছু হয়, সেগুলো পদার্থ অবশ্যই করে দিয়েছে। ওরা জানে। আমি একটা কোয়েশ্চেন করবো তোদেরকে নেক্সট, ওরা এটা বলে নে তারপর করছি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে মানে আমাকে সব দিকটা মেনটেন করে চলতে হবে। হ্যাঁ, যেখানে আমার শর্ট ট্রিক্স করা দরকার সেখানে অবশ্যই করতে হবে, আর যেখানে আমার থিওরিটা জানা দরকার সেখানে অবশ্যই থিওরি করতে হবে। আর মেন ব্যাপার যেটা ম্যাটার করে সেটা হলো যে প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর প্রচুর। আর আমি হামজাকে চিনি, ইউ আর নট আ ফ্যান অফ শর্ট ট্রিক্স। আমি যতটুকু জানি ও শর্ট ট্রিক্স কোনোদিন শোনেনি, বিশ্বাস করা। মানে আমি ওকে অনেকবার বলেছি যে আমি তো মোটামুটি 200টার মতন শর্ট ট্রিক শিখিয়েছি সব মিলিয়ে, কিন্তু শর্ট ট্রিক কিরকম কাজ করে কোন প্রিন্সিপাল ইউজ করে কাজ করে ওটাও জানতে খুব ইন্টারেস্ট। আমি যখন শর্ট ট্রিক্স বলতাম, আমি তোকে একটা ইনসিডেন্ট বলছি। আমরা শর্ট ট্রিক্স বলেছি ওকে, স্যার এই শর্ট ট্রিক্সটা কেন এলো, ওটা কিভাবে এলো। এবার বাদ বাকি স্টুডেন্টরা রেগে যাচ্ছে, যারা রেগে গেছে তারা অবভিয়াস কারণে রেগে গেছে, শর্ট ট্রিক্স দিতে হয়ে যাচ্ছে। ও বলছে যে কেন ওই শর্ট ট্রিক্সটা এলো, আপনি পুরো প্রিন্সিপালটা বুঝিয়ে দিন। তো আমাকে মোটামুটি 20-25 মিনিট নিজে আগে দেখতাম, আমি ওই ক্লাসের মতো অন স্পট, তুই তো ছিলি ওদের ক্লাসে। তারপরে আমি শর্ট ট্রিক্সটার কারণটা বলতাম, তারপরে ও স্যাটিসফাইড হতো, তারপরেও কিন্তু তো ও একটু ডিফারেন্ট পাথে হাঁটা পাবলিক, বাট যেই পাথটাই হেঁটেছে সেটা খুব ভালো হেঁটেছিস ভাই, কিছু করার নেই, ঠিক আছে। লোকে রাস্তা দিয়ে গেছে, তুই সাঁতরে গেছিস, কিন্তু তুই আগে পৌঁছে গেছিস, যেটা আমার মনে হয় পার্সোনালি। তো এবার তুই বলছে তো এই 3টের মধ্যে তোর কোনটা বেশি কারেক্ট বলে মনে হয়? স্যার আমি পার্সোনালি এই 3টার মধ্যেই কোনো করিনি। আচ্ছা আচ্ছা, আমি কিউরিওসিটি আমার আছে, সেটাই কি আমি মানে স্যাটিসফাই করেছি, আর কিছু না। মানে কেন এইটা কেন হয়, মানে এটা কেন এইভাবে ভাবছি, কী রকম ভাবছে, সেটাই আমি জানতে চাইছি, আর সেটাই আমি জানলাম। আমি যদি আমার এত মার্কস কী করে আসলো আমিও জানি না, বিকজ আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়িনি, মানে আমি শুধু নিজের জন্য পড়েছিলাম। এক্স্যাক্টলি এটা খুব রেয়ার হয়, এটা খুবই রেয়ার হয় যে ও ভালো কথা বলেছে, ও নিজের জন্য পড়েছিল, ও কম্পিটিটিভ এক্সামের জন্য পড়েনি। এইটা বিভৎসভাবে রেয়ার হয়। যার হারানোর ভয় থাকে না তাকে আই থিঙ্ক কেউ আটকাতে পারে না। এটা মানে যাদের ভয় আছে যে আমাকে কম্পিটিটিভ এক্সাম কোয়ালিফাই করতে হবে, নাহলে বহুত বড় প্রবলেম হয়ে যাবে, তার কিন্তু অলওয়েজ একটা হারার ভয় থাকে এবং সেই টেনশনটা ফিল করে পরীক্ষায় গিয়ে। বাট ও জানতো যে আমি নিজের জন্য পড়েছি, আমার হারানোর কিছু ভয় নেই, না হলে আর কি হবে, আরেকবার হয়তো দেবো, সিইউটি পিজি তো আছেই, আইআইটি পাবো না, কোনো না কোনো একটা কলেজে হয়ে যাবে, লাইফটা কাটিয়ে নেবো, বিয়েটা হয়ে যাবে মোটামুটি, সমস্যা খুব একটা হবে না, সেটা তো পরে দেখা যাবে। যাই হোক, প্রতাপের কিছু কোশ্চেন আছে? হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে ও যেটা বললো যে ও মানে স্যার যেটা বললো আর কি, যে ও খুব একটা ফ্যান নয় শর্ট ট্রিক্সের। তো আমি তোদেরকে যেভাবে পড়িয়েছি, অ্যাটলিস্ট তুই নিশ্চয়ই এটা ফিল করতে পেরেছিস পার্সোনালি, যে আমিও খুব একটা শর্ট ট্রিক্সের কিন্তু ফ্যান নই, ঠিক আছে। যখন আমি পড়িয়েছিলাম তো আমরা দুজনেই নানা রকমভাবে পড়িয়েছি, কিন্তু মাস্ট বি যে কোনো মানুষই পড়াক না কেন তাদের ওয়েটা ডিফারেন্ট, ঠিক আছে। তো তোদের দুজনের কাছেই আমার সেম কোয়েশ্চেন, যে তোরা আমাদের পড়ানোর ওয়েটাকে কিভাবে ব্যালেন্স করেছিস? আমাদের পড়ানোর ওয়ে নিশ্চয়ই সম্পূর্ণ ডিফারেন্ট। তো তোদের কাছে সেটা কিরকম একটা জার্নি ছিল, সেই জার্নিটা একটু বল, এটা জানতে আমি পার্সোনালি ইন্টারেস্টেড।
হ্যাঁ, তো স্যার যেসব টপিকগুলো করিয়েছিলেন, গ্রুপ থিওরি বলুন বা লিনিয়ার অ্যালজেব্রা, এগুলোতে কি হয়, শর্ট ট্রিক্সটা লাগেই। আপনি বলুন স্যার, ওই যে গ্রুপ থিওরি যেসব কোশ্চেনগুলো, যে পি ইন্টু কিউ, যেখানে হ্যাঁ, তারপরে ওই যে তোর এই আমার মনে হয়, আমার স্পষ্ট মনে আছে সিমেট্রি গ্রুপের যে কোশ্চেনগুলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কতগুলো 2 সাইকেল, কতগুলো 3 সাইকেল আছে, ওইগুলো যদি শর্ট ট্রিক, আমি যদি পার্টিশন ইউজ না করি শর্ট ট্রিক্সের, তাহলে ওটা সম্ভব সম্ভবই না, না, হ্যাঁ। ইম্পসিবল। তারপর লিনিয়ার অ্যালজেব্রা ডিটারমিনেন্ট ফিটারমিনেন্টের কোশ্চেন যদি বল না, ওটা ইম্পসিবল। স্পেশালি ওই যে লাভ ম্যাট্রিক্স বা ভ্যান্ডার, হ্যাঁ, লাভ ম্যাট্রিক্স বা ভেন্ডারবান ম্যাট্রিক্স, ওগুলো ওইগুলো যদি আমি যদি না ইউজ করি শর্ট ট্রিক্স, ওটা সারা জীবন বসেই থাকবে ওখানে, স্যার 3 ঘন্টা ওটাতেই কেটে হ্যাঁ। যাবে। তো মানে মানে আমরা কি বলতো, আমরা দুজনে যেই পার্টগুলো চয়েস করেছি ভেবে কিন্তু চয়েস করিনি। মানে এরকম ভাবিস না যে আমরা দুজনে হয়েছিলাম যে না প্রতাপ তুই রিয়েলি পড়াবি, আমি এটাই পড়াবো, আচ্ছা ঠিক আছে তুই পড়াবি ওটা, তে পড়া, আমি এটা পড়াচ্ছি, কোনো সমস্যা নেই। তো ওই খাপে খাপ বসে গেছে ব্যাপারটা, বুঝতে হ্যাঁ, পারছি, চেষ্টা হ্যাঁ, করছি। আর আমার যেটা পড়াতে ভাল লাগে, আমারও কিন্তু থিওরি পড়াতে ভাল লাগে, বাট আমার কাইন্ড অফ ফোকাসটাকে বলতে আমার এই হারানোর ভয় আছে। এটা তোর নেই ভাই, আমার হারানোর ভয় আছে। তো আমার যেহেতু হারানোর ভয় আছে, তো আমি না সবসময় ফোকাস করি যে আমি যদি বলি, আমি যদি এত বোঝাই জিনিসপত্রগুলো, সাপোজ ওটা খুব বুঝে গেল, যেটা অনার্সে হয়, 7-8 বছর ধরে পড়াচ্ছি, সবাই তো বুঝতে পারছে, ভালো পড়াচ্ছে, ঠিক আছে, সব কিছু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, বাট আলটিমেট রেজাল্টটা কি? অনেকে খুব ভালো বুঝেও চান্স পাচ্ছে না, বা অনার্সে ভালো রেজাল্ট করতে পারছে না। আমার তো এই ভয়টা আছে যে ওই স্টুডেন্টগুলোর মধ্যে তোরা না পড়ে যাস, যে ভাই তোরা খুব ভালো বুঝলি বাট তোরা চান্স পেলি না। যেই ভয়টা প্রতাপদার মধ্যে নেই, কেন? বিকজ প্রতাপদা এবছর প্রথমবার পড়াচ্ছে। আমি 8-10 বছর ধরে পড়িয়ে দেখেছি, প্রথমে পড়াতে পড়াতে খুব ভালো লাগতো, দারুণ লাগছে পড়াতে, সবাই বুঝতে পারছে, কিন্তু রেজাল্ট খুব কম লোকজনই করছে অনার্সে তো এখান থেকে ইউনিভার্সিটি টপারও হয়, প্রত্যেক বছর ইউনিভার্সিটি টপার হয়, বাট সেই টপার একজনই হয় না, বাদ বাকিটাকে তো একই ফেসিলিটি পাচ্ছে, একই পড়া পড়ছে। তো আমার ভয়টা ওটাই ছিল যে তোরা আবার ওই ভিড়ে না চলে যাস, যে খুব ভালো বুঝতে পারলি, তোরা সবাই কাছে গিয়ে বললি যে খুব ভালো বুঝতে পারিস সব কিছু, কিন্তু চান্স না পেলাম না। আমি এই ভিড়ে তোদেরকে ফেলতেই চাইনি এই বছর। ওই জন্য ভেবেছিলাম যে আমার পড়ানোর স্টাইল থেকে আমি একটু বেরিয়ে যাবো, বিকজ আমি কোনোদিন শর্ট ট্রিক্স ইউজ করে পড়াই না। শর্ট ট্রিক্স করে পড়াই আমি, মানে অনার্সে কোনোদিন ইউজ করে পড়াইনি লাইফে শর্ট ট্রিক্স। মানে ভেবেছিলাম যে আমি জ্যামটা পুরো ডিফারেন্টভাবে পড়াবো, এবং অল ইন্ডিয়া লেভেলে যেভাবে পড়াচ্ছে আমি সেভাবে পড়াবো। আর অল ইন্ডিয়া লেভেলে আমি যতদূরকে চিনি প্রথম, আমি বলছি তোকে, যতজনকে আমি ভিডিও দেখি, কেউ ডিটেলসে গিয়ে পড়ায় না। তার মানে এটা না যে ডিটেলসে গিয়ে পড়ানো ভুল, ডিপস একাডেমিতে ডিটেলসে গিয়ে পড়ায়, আমি ওপেনলি নাম নিচ্ছি কোচিং সেন্টারের, ডিপস একাডেমিতে ডিটেলসে গিয়ে পড়ায় এবং দুর্দান্ত পড়ায়। বাট তুই বাদ বাকি যতগুলো টিচার দেখবি, ওরা কিন্তু ডিটেলসে গিয়ে পড়াচ্ছে না, ওরা শর্টকাট ট্রিক্সের উপরে বেশি ফোকাস করছে। আমি ভাবলাম যে আমি দুটোকে মার্চ করে দিই, যেগুলো ডিটেলসে গিয়ে পড়া দরকার বলি, আর যেগুলো শর্টকাট ট্রিক্স ইউজ করা দরকার সেগুলোতে জোর দিই শর্টকাট ট্রিক্সের উপরে। তো এটাই আমার পড়ানোর স্টাইল ছিল, এবং আমি নিজে পড়ানোর স্টাইল থেকে বেরিয়েছি। এবং আমার যে খুব ভালো লেগেছে পড়াতে এরকম না, আমি অতটা হয়তো এনজয় করিনি এভাবে পড়াতে, বাট আমার কাজটা হয়ে গেছে, এটা হচ্ছে মেন। তো এইটা আমার স্টাইল ছিল, আর প্রতাপের সম্পূর্ণ ডিফারেন্ট স্টাইল ছিল। ভাই যাই হয়ে যাক না কেন, এই যে স্টাইলটা আমার আছে, আমি যেভাবে পড়াশোনা করেছি, মানে আমি যেভাবে ভালোবাসি সাবজেক্টটাকে, আমি ওভাবে ভালোবাসাবো, ঠিক আছে? তো এই দুটো ডিফারেন্ট স্টাইল ছিল। আই থিঙ্ক তোদের দুটো ডিফারেন্ট স্টাইলই বোধহয় মোটামুটি ভাল লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। স্পেশালি আমার খুবই হেল্পফুল হয়েছে, বিকজ অ্যালজেব্রাটা আমার বেসিকটা ক্লিয়ার ছিল, বাট অ্যাডভান্স জিনিস যেগুলো শর্ট ট্রিক্স বলুন, এগুলো আমার একদম পারতাম না, এগুলো আপনার কাছ থেকে হয়ে গেছে। আর অ্যানালিসিস যেটা, এটা আমার খুবই প্রবলেম ছিল। আপনি স্যার অবাক হবে জানলেন, সেমিস্টার 2-তে সিকোয়েন্স অ্যান্ড সিরিজে একটা পেপার ছিল স্যার, 65 আমি 19 পেয়েছিলাম, মানে তো টাইটাই পাস করেছি একদম। স্যার আমি বোধহয় 19ও পাইনি, মেবি 17-18 পেয়েছি, পাস করে দিয়েছি, পাস করে দিয়েছি। স্যার আমি সিরিজ সম্বন্ধে মানে রিলেটেড জিরো নলেজ ছিল, তো অল থ্যাঙ্কস টু প্রতাপ দা, সবই ওই সিরিজের যে এতগুলো সিরিজ জানো সবই প্রতাপদার কাছে শিখেছি। আর ওখানে যদি প্রতাপদা শর্ট ট্রিক্স করে দিত, আমি তো তাহলে বুঝতে পারতিস না, তুই পারতিস না, হতো না জিনিস। আমার এখনো মনে আছে, আমি একদম প্রথম ক্লাসটার কথা আমার খুব মনে পড়ে, তোদের যখন শুরু করেছিলাম সেদিন সিকোয়েন্সের ক্লাস ছিল। আমার মনে আছে সেই ইউক্লিডের সময় থেকে শুরু করে সেই মেথড অফ এক্সজশন দিয়ে একটা সার্কেলকে অ্যাপ্রক্সিমেট করে কীভাবে সিকোয়েন্স প্রথমবার কনস্ট্রাকশন হয়েছিল সেটাও পর্যন্ত আমি বলেছিলাম। কিন্তু যদি তুই ওভারঅল পার্সপেক্টিভে দেখিস তাহলে কিন্তু ওইটা বলার কোনো মানেই হয় না, আমাদের জ্যামে কোনো জায়গায় ওটা লাগবে না। না, দরকার আছে, আমি সাবজেক্ট ইন্টারেস্ট লাগবে, প্রচুর এক্সট্রা জিনিস বলার চেষ্টা করেছি, কারণ অ্যানালিসিস এমন একটা সাবজেক্ট বলে আমার পার্সোনালি মনে হয় যেখানে অনেকেই মানে ওই ভীতিটা এখনো পুষে রেখেছে মনের মধ্যে, মানে যে ভাই এই সাবজেক্টটা তো ঠিক আছে, এটা শুনে এসছি এক দাদাদের কাছে, এটা মুখস্থ করতে হয়, এটা ওখান থেকে থিওরি আছে, থিওরিটা পড়ে নিলাম, ব্যাস। আমার মানে সেমিস্টারে তো কমপ্লিটলি মানে যেভাবে পড়ানো হয় সেটা তো পুরোপুরি বাজে মেথড, মানে সেই মেথডটার ব্যাপারে আমি কিছু এখানে বলতেই চাই না, ঠিক আছে? মানে ওই 4টে থিওরেম বলবো না, এক্স্যাক্টলি বললে সমস্যা আছে অনেক। তো এবার 4টে থিওরেম 5টা থিওরেম, যে বোলস অ্যান্ড ওয়েস্টার্স থিওরেম, স্টেটমেন্ট পড়লো, মুখস্থ করলো, কিচ্ছু জানে না, মানে কোন কাজে লাগলো কি না হচ্ছে কিছুই জানে না।
এখনো আমি প্রবলেম ফেস করলো তার জন্য হ্যাঁ তার জন্য ওটা এলো কেউ বলতেই পারে। সেটা সেই মোটিভেশনটা পর্যন্ত নেই। আছে না না মানে আমার মনে হয় যে এটা চেঞ্জ হচ্ছে প্রতাপ। এই যে পড়ানোর স্টাইলটা ওটা এখন স্টুডেন্টরা পছন্দ করে না। কোনটা? এই যে মুখস্থর যে স্টাইলটা আছে ওটা এখন স্টুডেন্টরা বেশি পছন্দ করে না। এই জন্য বলতে নেই আমাদের কোচিং সেন্টারে কিন্তু এভাবে পড়ানো হয় না, কোনোদিন হয়নি। তোরা যে পড়েছিস মোটামুটি তোরা দেখেছিস এইভাবে এই পার্টিকুলার স্টাইলে তো কোনোদিন পড়ানো হয় না যে চল লেখো বললেন আমার থিওরেম লেখো, থিওরেমের স্টেটমেন্ট লেখো, এই নাও প্রুফ করো। আমরা অলওয়েজ আগে একটা হিস্ট্রি বলার চেষ্টা করি সব সময়। তো দ্যাটস ওয়াই আমাদের এখানে কিন্তু ভিড় বাড়ছে আস্তে আস্তে, সোজা কথা বলতে গেলে। তো স্টুডেন্টরা যে পছন্দ করছে না সেটা কিন্তু পুরোপুরি স্পষ্ট। আর ওই স্টাইলে পড়ালে হবে না এই মুহূর্তে, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর স্টাইল। ঠিক আছে, স্টুডেন্টরা খালি তোমার কাছে স্টেটমেন্টটার প্রুফ দেখতে আসেনি, সেটাও ইউটিউব থেকেও দেখে নিতে পারে। তাহলে তোমার কাছে এক্সট্রা কী শিখতে এসছে সেটা আমাদের দেওয়াটা খুব দরকার। ঠিক আছে, যাই হোক আমরা টপিক থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা আইডিএমের টপিকের উপরে ফোকাস করি। একটা কোশ্চেন করবো যে যেই মুহূর্তে র্যাঙ্কটা দেখলি, প্রথম কথা 18 তারিখ তো র্যাঙ্ক দেখাচ্ছিল না, আর হামজার তো বিশাল বড় প্রবলেম হয়েছিল, হামজাকে র্যাঙ্ক দেখাচ্ছিল না। যখন তোরা র্যাঙ্কটা দেখলি সেই মুহূর্তের এক্সপ্রেশনটা কী ছিল, এবং যখন তোরা বাড়িতে গিয়ে বললি মানে মা বাবার এক্সপ্রেশনটা কী ছিল? আগে একবার করেছি, এটাকে একটু অন্যভাবে করলাম কোশ্চেনটা। তো আমি অ্যাকচুয়ালি দাদার মেসে ছিলাম দক্ষিণেশ্বরে। তো দাদা যখন আমি নিজের দেখার সাহস ছিল না যে কত র্যাঙ্ক হবে, আমার মতন একটা মনে আইডিয়া ছিল যে হ্যাঁ এরকম মার্কস এসেছে তো আশা করি কোয়ালিফাই হয়ে যাব। তো আমার তো সাহস একদমই ছিল না। আমি দাদাকে বললাম তুই দেখ, আমি বেরিয়ে গেছি। বলেছি আমাকে ডাকবি যা র্যাঙ্ক হবে। তো তারপরে কিছুক্ষণ পরে ওকে বললো ভাই তোর 648 র্যাঙ্ক হয়েছে। প্রথমে একটু খারাপ লাগলো। হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছিলাম আন্ডার 500 হয়ে যাবে, কিন্তু আচ্ছা ঠিক আছে যা হয়েছে হয়েছে। হ্যাঁ তারপরে মাকে ফোন করলাম, মাও খুব খুশি। আর বন্ধুদেরকেও জানালাম, তারা বলছে হ্যাঁ ভাই খুব ভালো করেছিস, কনগ্রাচুলেশন। ব্যাস এবার খালি কাউন্সিলিংটার দিকে ফোকাস করে, এবং প্রতাপদা এবং আমার সাথে, আমাকে না পেলে প্রতাপদার সাথে একটু টাচে থাকিস, কারণ কাউন্সিলিংও এক্সপিরিয়েন্স আছে। তাই বলছি কাউন্সিলিংয়ের একটু ব্যাপারটা দেখি যে কোন কলেজের পরে কোন কলেজ ফিল আপ করতে হবে। আমরা চেষ্টা করবো আমাদের ইউটিউব চ্যানেলে কাউন্সিলিং নিয়ে একটা ভিডিও পুরোপুরি বানানো, যে কীভাবে কাউন্সিলিং করতে হয়। আর হামজার ব্যাপারটা বল, হামজা কীরকম এক্সপিরিয়েন্স ছিল যখন তুই দেখলি? তুই তো র্যাঙ্ক দেখতে পাসনি, মার্কস দেখেছিস, মার্কস দেখার পরে তোর কি এক্সপিরিয়েন্স ছিল? মানে আমি জানতাম মানে 400 কাছাকাছি থাকবে, তাহলে আমি অত মানে ইম্পর্টেন্স দিইনি। যদি ইম্পর্টেন্স দিই ইগো বেড়ে যায় আমার, মানে আমি সব থেকে ভালো, আমার থেকে সব কম জানে এরকম হয়ে যায় আমার। তাই আমি অত ইম্পর্টেন্স দেওয়া উচিত করি না, মানে পছন্দ করিস না। বুঝতে পেরেছি ব্যাপারটা। যাই হোক, আমি হামজার ব্যাপারে বলি একটা কথা। হামজা হচ্ছে সেই ম্যানেজমেন্টের এটা এক্সপিরিয়েন্স বোধহয় আছে। হামজা হচ্ছে সেই মানুষটা, আমরা সপ্তাহে 4-5টা করে ক্লাস নেবো দাবি করেছিলাম। ঠিক আছে, প্রথম তো নিয়েছি 6টা করে ক্লাস, আমরা 6 দিনে 6টা করে ক্লাস নিয়েছি। আই থিঙ্ক 2 মাস টানা এটা আমরা করেছি, তারপরে ক্লাসটা একটু কমিয়েছি। ঠিক আছে, এবার হামজা বলেছে যে টাকা দিচ্ছি 500 টাকা করে। ঠিক আছে, 6টা করে ক্লাস দেবে বলেছিল, মানে মাসে 24টা ক্লাস, এখন কেন 18টা বা 16টা করে ক্লাস হচ্ছে। তো হামজা একদিন কি করলো, লাস্ট 6 মাসে যেই দিন আমরা ক্লাস নিইনি ডেট ওয়াইজ মেনশন করে আমাদের ম্যানেজমেন্টকে পাঠালো যে এই ক্লাসগুলো কিন্তু নেওয়া হয়নি, আই থিঙ্ক এই ক্লাসগুলো নিয়ে নেওয়া উচিত। তখন আমি হামজাকে ফোন করে বোঝালাম বা পার্সোনালি বোঝালাম যে হামজা, আমরা প্রথম বেশি ক্লাস নিয়ে সিলেবাসটা কমপ্লিট অনেকটা করে দিয়েছি, আমাদের আর বেশি কিছু বাকি নেই, 2জন টিচার পড়াচ্ছি, তো আমাদের এখন সপ্তাহে 4 দিন করে পড়ালেও হয়ে যাবে। ও আচ্ছা স্যার। কিন্তু অন্য কেউ হলে এটা ভাবতো যে হামজা এটা কিন্তু ক্লাস চাইছে। হামজার এটা কিউরিসিটি ছিল যে কেন ওই ক্লাসগুলো হলো না, মানে খুবই সরল মনে একটা কিউরিসিটি যেটাকে বলে। হয়তো কেউ দেখলে ভাববে যে ছেলেটা তো হেভি তেদর আছে, 2টো ক্লাস হয়তো কী হয়েছে, সিলেবাস তো হয়ে গেছে। কিন্তু ওর মনে কিউরিসিটি ছিল, খুব ওপেনলি এবং সরল কিউরিসিটি, যে এটা কেন ক্লাসটা হলো না, কোনো কারণ আছে কি, কেন ক্লাস তো করাবে বলা হয়েছিল। তো এই জিনিসটা একটু বল যে তোর তখন কি মনে হয়েছিল, একটু বল আমাকে। তখন আমি ট্রেনে ছিলাম, ট্রেনে কোনো কাজ পাচ্ছিলে না, ভালো এটা করে দিই একটু। সেটাই, ঘুমোতে আঁখ চোখ ফোক লাল হয়ে গেছে, আমি কি করি। তাই আমি দেখি হোয়াটসঅ্যাপে যেদিন ক্লাস হয় তাতে লিঙ্ক পাঠায়, হ্যাঁ লিঙ্ক, সেটা দিয়ে আমি ডেট দেখেছি, টাইমিং দেখেছি, সেটা মানে তুই ভাব যে কোনো কাজ না থাকলে মানুষ সেটাই। ঠিক আছে, সেটা মানে যাই হোক, আই থিঙ্ক প্রত্যেককে ওরা মোটিভেট করেছে। এবং আমি প্রথমে যেটা বললাম লাস্টে আমি সেটা দিয়ে সাম আপ করবো, যে 4জনই ব্যর্থ মানুষ, এবং আই থিঙ্ক প্রত্যেকের ব্যর্থতা দেখতে পেয়েছেন, এবং আমাদের 2জনেরই ব্যর্থতা বলা হয়নি। আমরা 2জনেই কিন্তু আইআইটি থেকে পাস আউট না। ঠিক আছে, প্রতাপও আইআইটিতে চান্স পাইনি, আমিও আইআইটিতে চান্স পাইনি। তো আমরা 2জনে আইআইটি থেকে চান্স পাইনি, বাট আমাদের মধ্যে একটা জিনিস কমন আছে, আমরা 2জনেই ম্যাথামেটিক্সকে অতিরিক্ত মাত্রায় ভালোবাসি, এবং ওই জন্যই আমাদের ম্যাথামেটিক্স নিয়ে এগোনো এবং ম্যাথামেটিক্স পড়ার সূচনা করা। ভবিষ্যতে প্রতাপ আরও অনেক দূরে যাবে, আমিও যাওয়ার চেষ্টা করব।
হ্যাঁ জানি না যে হ্যাঁ যাবি আমি শিওর। তো আমিও যাওয়ার চেষ্টা করবো আর কি, গুটি গুটি পায়। এবং এই টাইপের স্টুডেন্টদেরকে দেখে ভালো লাগে যারা এই ব্যর্থতাকে সেই আমাদের মতনই অতিক্রম করছে এবং দারুণভাবে অতিক্রম করছে, এটা সব থেকে বেস্ট ব্যাপার স্যাপার। তো তোদেরকে অল দ্য বেস্ট। এবং একটা জিনিস আমাকে তোরা লাস্টবার বলবি তোদের জুনিয়রদেরকে, যে তোরা কি চাস যে জুনিয়ররা আইআইটি এক্সামের জন্য কীভাবে পড়াশোনা করুক। আমাদের এখানে যদি নাও পড়ে, ঠিক আছে, কারণ আমরা একটা ট্যাগলাইন দিয়েছি আমার আগের ভিডিওতে ইউটিউব চ্যানেলে, যে ভিড় বাড়িও না। ভিড় বাড়িও না কথা বলে একটাই টাকা পয়সা নিয়ে এখানে কথাবার্তা বলবো না, বাট আমরা কিন্তু আগের বার থেকে টাকা পয়সা কিছুই আমরা ইনকাম করিনি, এবং আমাদের টার্গেটও নেই এই আইআইটি এক্সাম থেকে টাকা পয়সা ইনকাম করা সেরকম। তো তোরা বল যে যারা আমাদের এখানে পড়বে বা যারা আমাদের এখানে পড়বেও না, তাদেরকে কীভাবে আইআইটি এক্সামের জন্য প্রিপারেশন করা উচিত বলে তোর মনে হয়, এবং পুরোপুরি এই বছরটাতে কনসিস্টেন্সি এবং মোটিভেশনটা বজায় রাখার জন্য কোন কোন জিনিস তুই ফলো করেছিলি সেগুলো তুই শেয়ার করতে চাস তোর জুনিয়রদের সাথে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল যদি কেউ ভেবে নেয় যে হ্যাঁ এমএসসি করবে, তাহলে আমার মনে হয় তার মানে আইটি এক্সামকে অবশ্যই টার্গেট করা উচিত, বিকজ দিস ইজ দ্য বেস্ট এক্সাম ইন ইন্ডিয়া ইফ আই টক অ্যাবাউট এমএসসি। আর যদি সে ক্লিয়ার ডিটারমাইন্ড হয় যে হ্যাঁ আমাকে আইটি এক্সাম ক্লিয়ার করতেই হবে, তাহলে ফার্স্ট অফ অল সে কোনো কোচিংয়ে জয়েন করুক, বিকজ সেলফ স্টাডি অতটাও এফেক্টিভ হয় না, বিকজ আমি তো 2024 সেলফ স্টাডি করে দেখেছি, বাট অতটাও হয় না। তো যে কোনো একটা জায়গায় কোচিং নিয়ে নিক। আর কনসিস্টেন্টটা খুবই মানে বড় জিনিস। রেগুলার লাইভ ক্লাস করো, যা স্যার কাজ দিচ্ছেন সেটা করো। দরকার পড়লে যেসব কিছু জিনিস থাকে যেগুলো বোঝা যায় না, বা মানে মনে হয় যে আরেকটু হয়তো ভালো করে বুঝতে পারিনি, আরেকটু পড়লে ভালো হয়, কিছু জিনিস হ্যাঁ ফাঁক থেকে যায়, বাট সেগুলো পরে ধীরে ধীরে যখন প্র্যাকটিস করা হয় সব হয়ে যায়। আর মেন ব্যাপারটা হচ্ছে এটাই যে কনসিস্টেন্ট থাকতে হবে, আর স্যার যা বলছেন সেগুলোকেই ফলো করো, হয়ে যাবে। লাইভ ক্লাস যদি ডেলি বলছি। আর মক টেস্টের ব্যাপারে কি বলবি? আমরা 7-8টা মতন মক টেস্ট নিয়েছিলাম, তো মক টেস্টটা দিতেই হবে। আর মক টেস্টটা স্যার নেসেসারি, বিকজ আপনি বুঝতে পারবেন না যে আপনি কতটা সমুদ্রে আছেন। মক টেস্টটাই তো আপনাকে বলে দিয়েছে হ্যাঁ আপনার এটা পজিশন, আপনাকে এখান থেকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে, তো মক টেস্টটা দিতেই হবে। আর মক টেস্টটা আমি দেখেছি হামজা এবং তোর দুজনেরই মার্কস কনসিস্টেন্ট ঠিকঠাক ছিল, ভালো ছিল। এবং কঠিন কঠিন যে মক টেস্টগুলো আছে সেই মক টেস্টগুলো তো তোরা যখন ভালো রেজাল্ট করছিলি মনে হচ্ছিল যে না হয়ে বোধহয় যাবে, কেননা চান্স ছিল, একটা কনফিডেন্স চলে আসে স্যার মনে। এক্স্যাক্টলি। ইভেন আমার মক টেস্টগুলো অলওয়েজ আমার মনে হয় কঠিন ছিল। হ্যাঁ এটা তোরা স্বীকার করতে বাধ্য। এটা অন্য লেভেলের মক টেস্ট নিয়েছে, ঠিক আছে। হ্যাঁ জানি কোয়েশ্চেনগুলো আমার বানানো, সেটা খুব ভালো করে মক টেস্ট দেখেও বোঝা যেত। অফকোর্স সবগুলো নয়, কিছু কিছু কোশ্চেনও বানিয়ে দিত। ইভেন মানে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা লেগেছিল যে কিছু কিছু স্টুডেন্টদের মধ্যে ভীষণ কিউরিওসিটি ছিল, তো সেইটা মানে একটা আলাদা মোটিভেশন দেয় যে ক্ষেত্রেই। মানে ও আমাকে ইভেন এখনো 2টো কোয়েশ্চেন করেছে আমার, কিন্তু ও হয়তো ভুলে গেছে কিন্তু আমি ভুলিনি। আমাকে একটা সিম্পল গ্রুপের একটা কোয়েশ্চেন করেছে এবং একটা অ্যাপ্রক্সিমেশন থিওরির একটা কোয়েশ্চেন করেছে। আমার এখন মনে আছে কোয়েশ্চেন, আমি বলেছি ব্যাক অফ দ্য মাইন্ড আমার আছে, তুই একটু রেস্ট নে, তুই একটু চিল করে যা বাইরে থেকে, কারণ তোর তো রেজাল্ট বেরিয়ে গেছে। কিন্তু ওই একই ওই কোয়েশ্চেন ব্যাপারটা না, কোয়েশ্চেন থাকলে না কখনো মানে সেই রেস্ট ব্যাপারটা আমার মধ্যে আসে না, ওর মধ্যে মনে হয় আসে না। মানে ব্যাপারটা বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি, কিন্তু তাও তুই একটু রেস্ট নে। আমি তোকে এটাই বলতে চাই, রেস্ট করতে পারিস, আবার জার্নি শুরু হবে। আচ্ছা আমরা কি তাহলে মোটামুটি এটা র‍্যাপ আপ করে দেবো? লাস্ট কোয়েশ্চেন না ও বলবে, ও লাস্টে ও বলবে যে যে কোশ্চেনটা ওকে করলাম সেটা দিয়ে বলবে। এক্স্যাক্টলি। কি স্যার কোশ্চেন কি ছিল? ওই কোশ্চেনটা ছিল হচ্ছে যে কিভাবে জুনিয়রদের জন্য, যে কিভাবে তুই চাস যে জুনিয়ররা প্রিপারেশনটা নিক, কিভাবে জুনিয়ররা নিজের মোটিভেশনটাকে বজায় রাখবে, আর যদি আমাদের কাছে নাও পড়ে তাহলে কিভাবে ওরা এই নিজের স্টাডি প্ল্যান বা কিভাবে নিজের আইআইটি এক্সামটাকে ওরা জার্নিটাকে ওরা করতে চায় সেটা নিয়ে একটু কথাবার্তা বলে। आई पर्सनली थिंक कि सब हिंदी में बोल रहे हैं, सब बच्चा अलग अलग होता है, ठीक है, सब कोई का अलग अलग तरीका होता है बात करने का, समझने का। मेरे लिए क्या है कि हम समझते हैं और अपने आप को पढ़ाते हैं कि हाँ हम ये अपने आप से काउंटर क्वेश्चन करते हैं। तो फिर वही अगर सब बच्चा अपने अपने हिसाब से पढ़े, कोई होता है कि क्या बोलते हैं टीचर पढ़ा रहा है हम टीचर के साथ पढ़ेंगे, कोई होता है कि हम दूसरा देख रहा है हम उसको देख के पढ़ेंगे। सब अपना अपना तरीका से पढ़े, सब कोई को अपना तरीका खोजना चाहिए, इंस्टेड कि किसी और का बोली सीखना चाहिए कि ये बोल रहा है हम इसी को फॉलो करें। अपना तरीका जो हमको मेरे लिए काम कर रहा है वही अगर देख के चले तो हमको लगता है सब कोई अपना अच्छा ही करेगा। দারুণ বলেছে। হ্যাঁ মানে বি ইউনিক, অ্যাকচুয়ালি বি ইউনিক। সবার ও একটা কথা বলতে চাইছে যে প্রত্যেকটা স্টুডেন্টের রাস্তা আলাদা আলাদা আছে, ঠিক আছে। সবাই যে এক রাস্তায় হাঁটতে গেলে যে তোমাকে এক রাস্তায় হাঁটতে বেরো না কিন্তু, ঠিক আছে। তো ও নিজের ইউনিক রাস্তাটা খুঁজে বের করেছিল যে আমি ভাই এরমভাবেই করবো, চান্স পেলে পাবো না পেলে না পাবো, বাট আমি এভাবেই করবো, এটা আমার এটাই রাস্তা, ঠিক আছে। তো ও রাস্তাটা ফলো করেছে এবং সাকসেস পেয়েছে। এবার কোনো স্টুডেন্টের না এই কনফিডেন্সটা থাকে না, তাদের জন্য গাইডেন্স দরকার, তারা টিচারের কথা শোনো। বাট যাদের মধ্যে কনফিডেন্স আছে এবং যাদের মধ্যে হারানোর ভয় নেই যে ভাই যা হয়ে যাক আমি এটাই ফলো করবো, তাদেরকে জেতা থেকে কেউ আটকাতে পারে না।
তো সেটা হামজা করে দেখিয়েছে, সেটা শ্রীকান্তও করিয়ে দেখিয়েছে। তো তোদেরকে খুব অল দ্য বেস্ট, সত্যি কথা বলতে খুব ভালো লাগলো তোরা এলি, এবং এভাবেই এগিয়ে যা এবং কন্ট্যাক্টে থাকিস। এবং আমার মতে যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 40-50 বছর পরে যখন তোদেরকে জিজ্ঞেস করবে যে তুমি তো এই আইডি থেকে পড়েছো, তুমি তো এই এনআইডি থেকে পড়েছো, যে তোমাকে হেল্প করেছিল, তখন আই থিঙ্ক অনেকগুলো হেল্পের নামের বাবা মার সাথে সাথে হয়তো আমাদের নামটাও উঠে আসে। যদি আসে তাহলে আমরা ওটাই আমাদের কাছে অ্যাচিভমেন্ট, আমাদের আর সত্যি কিছু অ্যাচিভমেন্টের দরকার নেই। যে আমাদেরকে মনে রেখেছে, হয়তো আমরা তখন পড়াবো না, হয়তো কেউ থাকবে না আমাদের, হয়তো প্রতাপ দাও অন্য জায়গায় থাকবে, আমি অন্য জায়গায় থাকবো, হয়তো অন্য কিছু করবো, বাট তখন যদি নামটা আমাদের আসে তোদের মুখে অনেকগুলো নামের সাথে, সেটাই আমাদের কাছে কিন্তু সব থেকে বড় অ্যাচিভমেন্ট হবে। তো কন্ট্যাক্টে থাকিস এবং অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। একদম আমারও একই কথা বলার, ঠিক আছে, তোরা কন্ট্যাক্টে থাকিস। আর যেটা আমি অলওয়েজ একদম প্রথম দিন বলেছিলাম সেটা দিয়েই আমি তোদেরকেও শেষ করতে চাই, যে ম্যাথামেটিক্স যখন পড়ছিস, যে ওয়াই এই কোয়েশ্চেনটা কখনো জিজ্ঞাসা করতে দ্বিধাগ্রস্ত হবি না। আমি অলওয়েজ যখন পড়াতাম এটা বলতাম যে এক্স্যাক্টলি কেন এটা হচ্ছে। যখনই কোনো স্টেটমেন্ট কেউ বলছে, যে তোর মাথার ব্যাক অফ দ্য মাইন্ড যেন চলে যে এটা কেন হচ্ছে, যদি আমি এখন বুঝতে নাও পারি সেটা যেন আমি কখনো না কখনো ক্লিয়ার করে নিই। সেটা নিজে নিজে হতে পারে, সেলফ স্টাডি হতে পারে, যে কোনো উপায়ে তুমি যদি করতে পারো সেটা, তো সেটার চেয়ে বড় মোটিভেশন আর কিছু হতে পারে না। ঠিক আছে, তো এটাই, অল দ্য বেস্ট তোদের সবাইকে। একদম। Thank you. আর এরপর একটা ভিডিও আসছে, আরও আমাদের দুজন আইআইটি চান্স যারা পেয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক করেছে, তাদেরকে নিয়ে ভিডিও আসবে। তো অবশ্যই এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটাকে, এবং যারা যারা আইআইটি জ্যামের অ্যাসপিরেন্ট তাদেরকে ছড়িয়ে দিন। আই থিঙ্ক তারাও মোটিভেটেড হবে। তো সবাইকে অল দ্য বেস্ট।